সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অর্থাৎ সমন্বিত বিবরণী প্রস্তুতকরণ এবং উপস্থাপন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের আরেকটা নাম হলো বিজনেস কম্বিনেশন। এই চ্যাপ্টার থেকে আমরা একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। বেসিক ক্লাসটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টে আছে সেখানে এই চ্যাপ্টারটার নাম হলো প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট, এবং BBA ফোর্থ ইয়ারে যাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট আছে তাদের চ্যাপ্টারটার নাম হলো বিজনেস কম্বিনেশন। আজকের বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে এই চ্যাপ্টারের 90% তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, কারণ বেসিক ক্লাসটা যদি ভালোভাবে আয়ত্ত না করতে পারো তাহলে পরে যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে দিব সেগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো দেখো স্ক্রিনে আমি বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে তার মধ্যে প্রথম হলো এই চ্যাপ্টারে রিকোয়ারমেন্টে বলা থাকে কনসলিডেটেড ব্যালেন্স শিট করো। কনসলিডেটেড ব্যালেন্স শিট বলতে আমরা কি বুঝি? কনসলিডেটেড ব্যালেন্স শিটের বাংলা অর্থ হলো সমন্বিত বা একত্রিত উদ্ধৃতপত্র। তো কনসলিডেটেড ব্যালেন্স শিট বলতে বোঝা যায় শেয়ার হোল্ডারদের বৃহত্তর স্বার্থে হিসাব বছর শেষে হোল্ডিং কোম্পানির অধীন কোম্পানিসমূহ অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সম্পত্তি ও দায়ের সমন্বয়ে যে উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় তাকে মূলত সমন্বিত উদ্ধৃতপত্র বলে। এই চ্যাপ্টার আলোচনা করতে হলে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো হোল্ডিং কোম্পানি কি আর একটা হলো সাবসিডিয়ারি কোম্পানি কি। তো আমরা প্রথমে হোল্ডিং কোম্পানি কি সেটা একটু দেখব। যে যৌথ মূলধনী কোম্পানি অপর এক বা একাধিক যৌথ মূলধনী কোম্পানির কমপক্ষে 51% শেয়ার ক্রয় করে এবং কোম্পানিগুলোর পরিচালন ও নিয়ন্ত্রণভার গ্রহণ করে তাকে মূলত হোল্ডিং কোম্পানি বলে। খেয়াল করবা, অর্থাৎ অন্যান্য যৌথ মূলধনী কোম্পানিগুলোর 51% 50%-এর উপরে হতে হবে, 51% শেয়ার ক্রয় করে এবং ওই কোম্পানিগুলোর পরিচালন ও নিয়ন্ত্রণভার গ্রহণ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। এরপরে হলো সাবসিডিয়ারি কোম্পানি কি? তাহলে সাবসিডিয়ারি কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি যার 50%-এর বেশি শেয়ার ধারণ করে, অর্থাৎ যে কোম্পানির 50%-এর বেশি শেয়ার হোল্ডিং কোম্পানি ধারণ করে সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিট, হোল্ডিং কোম্পানি কি, সাবসিডিয়ারি কোম্পানি কি জানলো। তো প্রশ্নে প্রথমে বলছি তোমাকে এখানে রিকোয়ারমেন্টে বলবে সবসময় প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট। এরপরে হলো হোয়াট গিভেন, মানে কি দেয়া থাকে প্রশ্নে। এক নম্বরে সেপারেট ব্যালেন্স শিট অফ হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির আলাদা ব্যালেন্স শিট দেওয়া থাকবে। 2 নম্বর হলো সাম অ্যাডজাস্টিং এন্ট্রিজ, কিছু সমন্বয় দাখিলা দেওয়া থাকবে। সাম ইম্পর্টেন্ট আইটেমস, কনসিডারেবল আইটেম ফর দ্য সলভিং প্রবলেমস, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টের যে আইটেমগুলো থাকবে সেগুলোকে বিবেচনা করে আমরা প্রবলেমগুলো সলভ করব। ওয়ার্কিং মাস্ট বি নিডেড, এখানে খেয়াল করবা আমাদের যে ওয়ার্কিংগুলো অবশ্যই জানা থাকতে হবে তার মধ্যে প্রথম হলো ডিগ্রি অফ কন্ট্রোল। ডিগ্রি অফ কন্ট্রোলের আরেক নাম হলো হোল্ডিং রেশিও। ডিগ্রি অফ কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? খেয়াল করবা, ছোট কোম্পানির উপর অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানির উপর বড় কোম্পানির মালিকানার যে অনুপাত সেটাকেই ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও বলা হয়। আমি যদি আরও সহজ করে বলি, আমাদের সাবসিডিয়ারি কোম্পানির ধরো 2000 শেয়ার আছে, কথার কথা, ওইখান থেকে হোল্ডিং কোম্পানি 1200 শেয়ার ক্রয় করলো। তাহলে সাবসিডিয়ারি কোম্পানির 2000 শেয়ার 2 ভাগ হয়ে হোল্ডিং কোম্পানির কাছে চলে আসলো 1200 শেয়ার, আর বাকি 800 শেয়ার থাকবে সাবসিডিয়ারি কোম্পানির কাছে। যে 1200 অনুপাত 800 এটাই হলো আসলে ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও। তো এটা নির্ধারণ করতে জানতে হবে। এটা আমরা কিভাবে নির্ধারণ করব বলছি, সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ারগুলো আছে সেখান থেকে কতগুলো শেয়ার হোল্ডিং কোম্পানি কিনে নিছে সেটা কিন্তু 50%-এর উপরে হতে হবে, খেয়াল রাখবা। তো সেজন্য আমি একটা উদাহরণ দিলাম, 2000-এর মধ্যে 1200 কিনছে আর 800 সাবসিডিয়ারির কাছে। তাহলে এখানে হোল্ডিং ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও হবে 12:800। 2 নম্বর হলো কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট বলতে আমরা কি বুঝি? কারেন্ট ইয়ার প্রফিট আবার দুইটা আছে, একটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট আর একটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। প্রথমে আমরা কারেন্ট ইয়ার প্রফিট কি সেটা একটু জানবো। কারেন্ট ইয়ার প্রফিট বলতে আমরা বুঝি ছোট কোম্পানি অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানি বর্তমান বছরের মুনাফাকে বোঝায়। অর্থাৎ
হোল্ডিং কোম্পানি বা বড় কোম্পানি ছোট কোম্পানিকে যে বছর ক্রয় করবে সেই বছরের যে মুনাফা সেটাকে মূলত কারেন্ট ইয়ার প্রফিট বলে। তো এখানে ফ্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে আমরা কি বুঝি? ফ্রি অ্যাকুইজিশন প্রফিট, ফ্রি মানি পূর্বে, খেয়াল করবে আমরা সবাই জানি ফ্রি মানি পূর্বে। তো ফ্রি অ্যাকুইজিশন প্রফিট অর্থাৎ বড় কোম্পানি ছোট কোম্পানিকে অর্থাৎ হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয়ের পূর্বে ছোট কোম্পানির যে মুনাফা থাকবে সেটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট। অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে কেনার পূর্বের যে মুনাফা থাকবে সাবসিডিয়ারি কোম্পানির সেটাই প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর কেনার পরে যে মুনাফা সেটা হলো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। ফ্রি মানি পূর্বে, পোস্ট মানি পরে। 3 নম্বর হলো ক্যাপিটাল রিজার্ভ, এটা অথবা গুডউইল। আমাকে এখানে ক্যাপিটাল রিজার্ভ অথবা গুডউইল যে কোনো একটা বের করতে হবে। এখন ক্যাপিটাল রিজার্ভ কি গুডউইল কি খেয়াল করবা। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি ক্রয়ের সময় তার সম্পদের বা কোম্পানির একটা মূল্যায়ন করে। কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির যে নেট ওর্থ থাকবে বা নেট অ্যাসেটস থাকবে সেই নেট ওর্থ থেকে যদি বেশি টাকা পে করে সে বেশি টাকাটাই হবে গুডউইল, আর নেট ওর্থ থেকে যদি কম টাকা পে করে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। অর্থাৎ আমি যদি মনে করি যে একটা সাবসিডিয়ারি কোম্পানির নেট ওর্থ হলো 5 লাখ টাকা, কিন্তু হোল্ডিং কোম্পানি তাকে পেমেন্ট করলো 6 লাখ টাকা, 1 লাখ টাকা যেটা সেটা গুডউইল। কিন্তু 5 লাখের জায়গায় যদি হোল্ডিং কোম্পানি 4 লাখ পেমেন্ট করে 1 লাখ টাকা যেটা ঘাটতি বা কম পেমেন্ট করবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। তো সেগুলোর ডিটেলস আমরা আরও যাব, এখন প্রথমে এগুলো একটু খেয়াল করি। 4 নম্বর হলো মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট বলতে আমরা সংখ্যালঘু স্বার্থকে বুঝি। এখানে মাইনরিটি ইন্টারেস্টটা আমরা পাই কীভাবে? এখানে মানে সাবসিডিয়ারি কোম্পানির কাছে যে শেয়ারগুলো থাকবে বা শেয়ার ক্যাপিটাল থাকবে তার সাথে টোটাল ফ্রি অ্যাকুইজিশন যোগ করব এবং জেনারেল রিজার্ভ থাকলে যোগ করব, আর আন্ডার ভ্যালু অফ অ্যাসেটস থাকলে যোগ করে ডিগ্রি অফ কন্ট্রোল দ্বারা আমরা গুণ করে মাইনরিটি ইন্টারেস্টটা পেয়ে যাব। সেটা আমরা অঙ্কে গেলে আরও ডিটেলস দেখব। 1 নাম্বার হলো আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট বলতে আমরা বুঝি কোম্পানির অ্যাকুইজিশনের পরে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় আছে, মানে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি এক হওয়ার পরে বা হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকুইজিশন করার পরে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় আছে এই অবিকৃত পণ্যের ভিতরে যে মুনাফা অন্তর্ভুক্ত আছে সেটাকে মূলত বলা হয় আনরিয়ালাইজড প্রফিট। এরপরে ওয়ার্কিংগুলো কিভাবে করতে হবে? প্রথমে 1 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এ নম্বরে যদি ব্যালেন্স শিটে এবং অ্যাডজাস্টমেন্টে একই অর্থাৎ দুইটাই ডেবিট অথবা দুইটাই ক্রেডিট ব্যালেন্স দেয়া থাকে তবে বিয়োগ করে বের করতে হবে। এটার অর্থ কি? মনে করো ব্যালেন্স শিটে দায়ের পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, খেয়াল করবা দায়ের পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স থাকে সেটাকে ক্রেডিট ব্যালেন্স বলে, এবং অ্যাডজাস্টমেন্টও বলা আছে যে ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ দায়ের পাশে মনে করো 3 লাখ আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স, এবং অ্যাডজাস্টমেন্টও বললো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স 2 লাখ। তাহলে উভয় দিকে বলছে, মানে দায়ের পাশেও মানে ক্রেডিট ব্যালেন্স, আবার সমন্বয়ে বলছে ক্রেডিট ব্যালেন্স। এরকম যদি একই থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেটা ডেবিটও হইতে পারে, সেটা ক্রেডিটও হইতে পারে, অর্থাৎ দুইটাই ডেবিটও হইতে পারে, দুইটা ক্রেডিট ব্যালেন্সও হইতে পারে। মনে রাখবা যদি সম্পদের দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স দেওয়া থাকে সেটা ডেবিট, আর দায়ের পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স সেটা ক্রেডিট ব্যালেন্স। আর সমন্বয়ে যদি মানে ব্যালেন্স শিটও ক্রেডিট ব্যালেন্স সমন্বয় ক্রেডিট ব্যালেন্স তাহলে বিয়োগ, আর ব্যালেন্স শিটও ডেবিট ব্যালেন্স সমন্বয় ডেবিট ব্যালেন্স তাহলে বিয়োগ, অর্থাৎ একই দিকে হলে বিয়োগ হবে। 2 নম্বর হলো আর বিপরীত ব্যালেন্স দেওয়া থাকলে, অর্থাৎ ব্যালেন্স শিটে ক্রেডিট ব্যালেন্স আছে আর সমন্বয়ে ডেবিট ব্যালেন্স বলছে, অর্থাৎ বিপরীত হলে তাহলে কিন্তু যোগ হবে, তাদের প্রফিটগুলো কী হবে? যোগ হবে। তারপর কারেন্ট ইয়ার প্রফিটকে প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিটে ভাগ করতে হবে কোম্পানির ক্রয়ের তারিখ অনুযায়ী। এটার অর্থ কী? মনে করো তুমি কারেন্ট ইয়ার প্রফিট নির্ধারণ করলা। কারেন্ট ইয়ার প্রফিটে তো দুইটা অংশ, একটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট, একটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, আমরা আগেই আলোচনা করছিলাম। তাহলে এখন কারেন্ট ইয়ার প্রফিট থেকে তুমি কিভাবে প্রি অ্যাকুইজিশন প্রফিট কিভাবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নির্ধারণ করবা? সেটা কোম্পানিটার ক্রয়ের একটা তারিখ থাকবে। মনে করো সেটা যদি 1 জুলাই হয়, তোমার কারেন্ট ইয়ার প্রফিট যদি 2 লাখ থাকে, তাহলে 1 জুলাই হলে বছরের মাঝামাঝি 2 ভাগ করলে হয়ে যাবে। কিন্তু মনে করো সেটা যদি 1 এপ্রিল হয়, তাহলে
আমাকে ফ্রি অ্যাকুইজিশন মানে কি অর্জনের বা সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয়ের পূর্বের যে প্রফিট, সেক্ষেত্রে সে যদি এপ্রিলে কিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের প্রফিট বের করতে হবে। ঠিক আছে, 3 মাসের প্রফিট, যে প্রফিটটা কারেন্ট ইয়ার প্রফিট থাকবে সেটাকে ভাড়া দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে ফ্রি অ্যাকুইজিশন প্রফিট। আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ক্ষেত্রে ওই যে কারেন্ট ইয়ার প্রফিটটা বের হবে সেটাকে ভাড়া দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে কেন? যে এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 গণে দেখো হাতের ফাঁকে 9 মাস হবে। তো এভাবে কারেন্ট ইয়ার প্রফিট থেকে প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নির্ধারণ করতে হবে। আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে 2 নম্বরে দেখাবো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল রিজার্ভ আর গুডউইল। অর্থাৎ আমরা আলোচনা করছি যদিও, তারপরও কীভাবে করব ক্যালকুলেশনটা কেয়ার করো। এখানে প্রথমে ডিটেলস 2টা টাকার করে দিলাম। কস্ট অফ শেয়ার বলতে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে যত টাকা ইনভেস্ট করছে, অর্থাৎ যত টাকা শেয়ার কিনছে সেটা সবার আগে লিখতে হবে। এটা কিন্তু হোল্ডিং কোম্পানির থেকে নিতে হবে, বাকি সব ইনফরমেশন কিন্তু আমরা সাবসিডিয়ারি কোম্পানি থেকে নিব। মনোযোগ দিয়ে খেয়াল করবা, শুধুমাত্র এই যে অ্যামাউন্টটা কস্ট অফ শেয়ার অর্থাৎ হোল্ডিং কোম্পানির যে ইনভেস্ট সেটা একমাত্র হোল্ডিং কোম্পানি থেকে আসবে, বাকি সব ইনফরমেশন থেকে সাবসিডিয়ারি কোম্পানির ইনফরমেশন। তো কস্ট অফ শেয়ার যেটা সেখান থেকে লেস করতে হবে নেট ওর্থ। কস্ট অফ শেয়ার থেকে নেট ওর্থ বের করার পরে এই নেটওয়ার্থ কস্ট অফ শেয়ার এবং নেটওয়ার্থের যে পার্থক্য সেটা হয় গুডউইল হবে না হয় ক্যাপিটাল রিজার্ভ হবে। কীভাবে হয় একটু ডিটেলসে যাই। কস্ট অফ শেয়ার ধরে নিলাম আমি এখানে 10 লাখ টাকা, কথার কথা, লেস নেটওয়ার্থগুলো কীভাবে ক্যালকুলেশন করব, এখানে সবগুলো ইনফরমেশন আমরা সাবসিডিয়ারি কোম্পানি থেকে নেব। মনে করো শেয়ার ক্যাপিটাল সাবসিডিয়ারি কোম্পানি থেকে নেব। এখানে তো ব্যালেন্স শিটের ভিতরে তো সাবসিডিয়ারি কোম্পানিও থাকবে, হোল্ডিং ক্যাপিটালও থাকবে। তো শেয়ার ক্যাপিটাল আমরা কোনটা নিব? সাবসিডিয়ারি কোম্পানির। ফ্রি অ্যাকুইজিশন প্রফিট আর লস থাকলেও সেটাও সাবসিডিয়ারি কোম্পানির। জেনারেল রিজার্ভটাও সাবসিডিয়ারি কোম্পানির। আন্ডার ভ্যালুড অ্যাসেট যেটা সম্পত্তির অবমূল্য সেটাও সাবসিডিয়ারি কোম্পানি নেব। নিয়ে সবগুলো যোগ করলাম। যোগ করার পরে এখানে যে অ্যামাউন্ট আসবে সেখান থেকে আমরা মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করব। আর মাইনরিটি ইন্টারেস্টটা আমরা কীভাবে বের করব? এখানে টোটাল অ্যাসেট যেটা, এখানে যে টোটাল নেটওয়ার্থ বের হবে সেটাকে আমাদের যে ডিগ্রি অফ কন্ট্রোল যে রেশিওর কথা বলছিলাম, মনে করো এখানে 5 লাখ টাকা আসলো, আমাদের মনে করো রেশিও হলো ডিগ্রি অফ কন্ট্রোল হলো 3:2 অনুপাত। তো 2 মানে হলো কি? সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানির অংশ যদি বের করতে চাই এই 5 লাখ টাকাকে 3:2 এর যোগফল 5 দিয়ে ভাগ করে আমরা কি করব? 2 দিয়ে গুণ করলে মাইনরিটি ইন্টারেস্টটা পেয়ে যাব, তো সাবসিডিয়ারি কোম্পানির অংশটা পেয়ে যাব। সেটা মাইনাস করে দিলেই আমরা নেটওয়ার্থ পেয়ে যাবো এই জায়গায়। এখন খেয়াল করো এই নেটওয়ার্থ কত টাকা এবং এই কস্ট অফ শেয়ার যেটা এটা কত টাকা, এই দুইটার পার্থক্য যেটা সেটাই হয় গুডউইল হবে অথবা ক্যাপিটাল রিজার্ভ হবে। এখন খেয়াল করবা নেটওয়ার্থ যদি বেশি হয় আর যদি কস্ট অফ শেয়ার যদি কম হয় তাহলে যে পার্থক্য হবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। আর যদি তুমি কস্ট অফ শেয়ার বেশি হয় নেটওয়ার্থ কম হয় তাহলে যে পার্থক্যটা বের হবে সেটা হবে গুডউইল। সহজ কথায় নেটওয়ার্থের সাইতে যদি তুমি বেশি মানে হোল্ডিং কোম্পানি বেশি ইনভেস্ট করে বা বেশি টাকা পেমেন্ট করে, মনে করো আমার নেটওয়ার্থ আসছে এখানে 8 লাখ আর আমাদের কস্ট অফ শেয়ার হলো 10 লাখ, 10 লাখ থেকে 8 লাখ বিয়োগ করলে 2 লাখ, এটা হবে কিন্তু গুডউইল। আর যদি উল্টা হয় অর্থাৎ আমার নেটওয়ার্থ হলো 10 লাখ কিন্তু কোম্পানি হোল্ডিং কোম্পানি তাদের ইনভেস্ট করছে 8 লাখ, তাহলে পার্থক্য যেটা হবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। সেজন্য নিচে সুন্দর করে বলা আছে, দেখো ফলাফল যদি পজিটিভ হয় অর্থাৎ 10 থেকে 8 বিয়োগ করলে 2 তখন পজিটিভ, কিন্তু উপরে যদি 8 নিচে যদি নেটওয়ার্থ 10 হয় তাহলে কিন্তু নেগেটিভ। সেজন্য বলছে ফলাফল যদি পজিটিভ হয় গুডউইল আর নেগেটিভ হলে ক্যাপিটাল রিজার্ভ হবে। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার হলো ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। এটা কীভাবে বের করতে হয় সেখানে আর একটু ক্লিয়ার করে দিছে। ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশনের ডেটে যে ইন্টারেস্ট সেটার সাথে অ্যাড করব বা যোগ করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, তাহলেও মাইনরিটি ইন্টারেস্ট আমরা পেয়ে যাব। এখন আমাদের ক্যালকুলেশনগুলো দেখলাম, পরবর্তী পেজ আসবো। পরবর্তী পেজে আমরা কিছু টিপস খেয়াল করব যেগুলো অঙ্ক তোমাদেরকে খুব হেল্প করবে। মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা টিপসগুলো নিয়ে আসলাম। টিপস নাম্বার 1, ওয়ার্কিংয়ে সমস্ত তথ্য আসবে সাবসিডিয়ারি কোম্পানির, শুধুমাত্র কস্ট অফ শেয়ার আসবে হোল্ডিং কোম্পানির। দেখো আমি কিছুক্ষণ আগে কথা বলছি, মানে ওয়ার্কিংয়ের যতগুলো ইনফরমেশন তুমি পাবা সবগুলো সাবসিডিয়ারি থেকে নিতে হবে, শুধুমাত্র এই যে কস্ট অফ শেয়ার যেটা এটাই একমাত্র হোল্ডিং কোম্পানি থেকে নেব আমরা, ঠিক আছে?
2 নম্বর টিপস হলো যে সমস্ত টাকার অঙ্ক ওয়ার্কিংয়ে আসবে সে সকল টাকার অঙ্ক কনসলিডেটেড ব্যালেন্স শিটে আর আসবে না। খেয়াল করো, ওয়ার্কিংয়ে যে টাকার অ্যামাউন্টগুলো আসবে সেগুলো আর কনসলিডেটেড ব্যালেন্স শিট যখন তৈরি করব সেখানে আসবে না। টিপস নাম্বার 3, সেট অফ আইটেমস। সেট অফ আইটেমস বলতে এখানে কিছু আইটেমস আছে বিপরীত দিকে মাইনাস করতে হয় সেট অফ আইটেমস নামে। সেটা কি হলো ডেটর্সের সাথে থাকলে সেটা ক্রেডিটর্সের সাথে থাকে, আবার উভয় দিকে সম্পদ এবং দায়ের দিকে ডিফেন্স চার্জ থাকে সেখানেও সেট অফ আইটেম নামে মাইনাস করতে হয়। 3 নম্বর হলো নোটস রিসিভেবল সম্পদের দিকে থাকলে সেটা নোটস পেয়েবলের সাথে সেট অফ আইটেম করে মাইনাস করতে হয়। এগুলো আমরা যখন অঙ্কের ভিতরে যাব আরও ডিটেলস বুঝতে থাকবো। টিপস নাম্বার 4, হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির সকল প্রকার সম্পদ কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে। মনোযোগ দিয়ে খেয়াল করবা। আবার পড়তেছি আমি টিপস নাম্বার 4টা। কনসলিডেটেড হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির সকল সম্পদ কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে, তবে শেয়ার ঋণপত্র ক্রয় বাবদ হোল্ডিং কোম্পানির যে বিনিয়োগ থাকবে সেটা কিন্তু কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে না। টিপস নাম্বার 5, ডিভিডেন্ড পেইড কারেন্ট ইয়ার প্রফিটের সাথে অ্যাড হবে। যদি ডিভিডেন্ড পেইড থাকে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কি হবে, অ্যাড বা যোগ হবে, এবং টোটাল মাইনরিটি ইন্টারেস্টের থেকে লেস হবে। সর্বশেষ কনসলিডেটেড ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস যেটা হোল্ডিংয়ের অংশ, প্রফিট অ্যান্ড লসের হোল্ডিংয়ের অংশ থেকে লেস করতে হবে। এই হলো আমাদের বেসিক ক্লাস। আজকের এই ক্লাসটা একবারে যদি না বুঝো প্রয়োজনে 2বার দেখবা, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবা, কথাগুলো নোট করে রাখবা। ইনশাল্লাহ বেসিক ক্লাসটা ভালো করে আয়ত্ত করে নিতে পারলে আমরা পরবর্তীতে যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো তোমাদের দেবো সবগুলো ইজিলি বুঝে যাবা। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 1-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2020 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটার দিকে একটু খেয়াল করি সবাই। এস লিমিটেড acquired 12,000 shares in S Limited for টাকা 1,70,000 on 1st April 2019। অর্থাৎ এস লিমিটেডের কাছ থেকে 12,000 শেয়ার ক্রয় করছে বা অর্জন করছে 1,70,000 টাকা দিয়ে, এবং সেটা ক্রয়ের তারিখ হলো 1st April 2019, অর্থাৎ 1 এপ্রিল 2019 সালে। এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো কত শেয়ার অর্জন করছে সেটা খেয়াল করবা, কত টাকা ইনভেস্ট করছে, কোন তারিখে করছে, এই 3টা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করবো। এস লিমিটেড থেকে 12,000 শেয়ার কিনছে 1,70,000 টাকা দিয়ে এবং ক্রয়ের তারিখ হলো 1st April। The balance sheet of the two companies on 31st December 2019 were as follows। অর্থাৎ এই যে দুইটা কোম্পানি, এখানে একটা এস লিমিটেড একটা এস লিমিটেড, এই দুইটা কোম্পানির একটা ব্যালেন্স শিট নিচে দেওয়া হলো 31শে ডিসেম্বর 2019 সালে। আমরা দেখতে পাচ্ছি লাইবিলিটিস পাশে এস লিমিটেডের লাইবিলিটিসগুলো আছে আলাদাভাবে এবং এস লিমিটেডের লাইবিলিটিসগুলো আছে। বিপরীত পাশে তার ডান পাশে অ্যাসেটসের দিকে দেখতে পাচ্ছি এস লিমিটেডের অ্যাসেটসগুলো আছে এবং এস লিমিটেডের অ্যাসেটসগুলো আছে এবং যোগফলটা মিলানো আছে। তো প্রশ্ন পড়ার সময় আমরা এমনও ইনফরমেশনগুলো যখন সমাধান করব, আমরা যখন ওয়ার্কিং করব বা অঙ্কটা সমাধান করব তখন দায় এবং সম্পদগুলো তখন এমনও পড়ব। এখন আমরা সমন্বয়গুলো একটু দেখে নিই। অন January 1, 2019, the profit and loss account of S Limited showed a credit balance of টাকা 40,000, out of which a dividend of 15% on capital of টাকা 2 লাখ was paid। এর অর্থ হলো on January 1, 2019, অর্থাৎ 1 জানুয়ারি 2019 সালে the profit and loss account of S Limitedের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখানো হয়েছে, শোট মানে দেখানো হয়েছে ক্রেডিট ব্যালেন্স দেখাইছে 40,000, আউট অফ হুইচ মানে যার মধ্যে এ ডিভিডেন্ড অফ 15% অন ক্যাপিটাল অফ 2 লাখ ওয়াজ পেড, মানে 2 লাখ টাকার মূলধনের 15% লভ্যাংশ পরিশোধ অন্তর্ভুক্ত আছে। বিলস পেয়েবল অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস বিলস ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেড। মনোযোগ দিয়ে খেয়াল করবে এই জায়গায়। এটার অর্থ হলো এস লিমিটেডের যে প্রদেয় বিলগুলো সেগুলো এস লিমিটেডের পক্ষে জারি করা বিলগুলোর প্রতিনিধিত্ব করে। আবার একটু খেয়াল করি, বিলস পেয়েবল অফ এস লিমিটেড মানে এস লিমিটেডের প্রদেয় বিল রিপ্রেজেন্টস প্রতিনিধিত্ব করে বিল ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেডের পক্ষে যে বিলগুলো জারি করছে সেগুলোর প্রতিনিধিত্ব করে। হুইচ দ্য কোম্পানি স্টিল হেল্ড টাকা 40,000 অফ দ্য বিলস অ্যাকসেপ্টেড বাই এস লিমিটেড। অর্থাৎ যা কোম্পানির কাছে এখনও
এস লিমিটেড কর্তৃক গৃহীত আছে 40,000 টাকা। এরপরে বলছে কি দেখো, দ্য এন্টায়ার ক্লোজিং স্টক, অর্থাৎ সম্পূর্ণ সমাপনী মজুদ অফ এস লিমিটেডের। দেখো এখানে যে স্টক দেখতে পাচ্ছ সম্পদে, এটাই ক্লোজিং স্টক। তো এস লিমিটেডের ঘরে কত আছে? 40,000। তাহলে এখন দেখো কি বলছে, দ্য এন্টায়ার ক্লোজিং স্টক অফ এস লিমিটেড, মানে এস লিমিটেডের যে সমাপনী মজুদ রিপ্রেজেন্টস, প্রতিনিধিত্ব করে গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড, যেটা এস লিমিটেড সরবরাহ করছিল পণ্য, অ্যাট দ্য রেট অফ 20% প্রফিট অন কস্ট, ক্রয় মূল্যের উপর 20% মুনাফা যোগ করে। এরপর বলছে দেখো, এস লিমিটেড অ্যান্ড এস লিমিটেড এগ্রিড দ্যাট ফর সার্ভিস রেন্ডার্ড এস লিমিটেড শুড চার্জ টাকা 500 PM, মানে পার মান্থ ফ্রম এস লিমিটেড। এটার অর্থ হলো এস লিমিটেড অ্যান্ড এস লিমিটেড এগ্রিড দ্যাট, অর্থাৎ এস লিমিটেড এবং এস লিমিটেড সম্মত হলো যে ফর সার্ভিস রেন্ডার্ড বাই এস লিমিটেড, এস লিমিটেড যে সেবা প্রদান করবে সেটার পক্ষে, সেটার জন্য শুড চার্জ 500 টাকা চার্জ করবে PM, মানে পার মান্থ ফ্রম এস লিমিটেডের নিকট থেকে। এন্ট্রিজ ফর দিস ওয়ার নট মেড হোয়েন দ্য অ্যামাউন্ট ওয়ার ড্রপ, অর্থাৎ এই যে 500 টাকা যেটা নিবে সেটা কোনো প্রকার এখনও এন্ট্রি দেওয়া হয়নি বা হিসাবভুক্ত হয়নি। এই হলো প্রশ্নের ইনফরমেশন। করণীতে কি বলছে দেখো, প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট অ্যাজ এট 31 ডিসেম্বর 2019, অর্থাৎ 31 ডিসেম্বর 2019 সালে একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করো। তো আমরা সমাধানে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, তোমরা যদি বেসিক ক্লাসটা না দেখে থাকো অবশ্যই বেসিক ক্লাসটা দেখে নিবা, কারণ বেসিক ক্লাস যদি না দেখো বা বেসিক ক্লাস যদি না বুঝো তাহলে আজকের অঙ্কের কিন্তু কিছুই বুঝবে না। তো শুরু করা যাক। আমরা প্রথমে এখানে ফার্স্টটা ওয়ার্কিং করতে হয়। প্রথম যে ওয়ার্কিং সেটা হলো ডিগ্রি অফ কন্ট্রোল বের করে নিব আমরা। ডিগ্রি অফ কন্ট্রোলকে হোল্ডিং রেশিও বলা হয়। এখানে আমরা ডিগ্রি অফ কন্ট্রোলটা বের করব এস লিমিটেডের যত শেয়ার কিনছে, কত শেয়ার কিনছে? 12,000 শেয়ার। তো এস লিমিটেডের শেয়ারের সংখ্যা কত মোট সেটা আগে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি শেয়ার ক্যাপিটাল লিখে ব্র্যাকেটে টাকা 10 ইচ। এস লিমিটেডের ঘরে 2 লাখ টাকা। 2 লাখ টাকা যদি শেয়ার ক্যাপিটাল হয়, প্রতি শেয়ার যদি 10 টাকা হয়, তাহলে শেয়ারের সংখ্যা কত হবে? এই 2 লাখ টাকাকে তুমি যদি প্রতি শেয়ারের দাম 10 দিয়ে ভাগ করো, দেখবা 20,000 বের হবে। এটাই হলো আসলে এস লিমিটেডের শেয়ার। তার মানে এস লিমিটেডের শেয়ার কিন্তু 20,000-এর মধ্যে থেকে 12,000 শেয়ার এস লিমিটেড একুয়ার্ড করছে বা ক্রয় করছে। তাহলে এস লিমিটেডের কাছে আরও কত শেয়ার আছে? 8,000 শেয়ার আছে। 20,000 থেকে 12,000 যদি এস লিমিটেড কিনে, আরও এস লিমিটেডের কাছে কত আছে? 8,000। সেটাই রেশিও করাটাই হলো ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও। এই যে 12,000 = 8,000, অর্থাৎ এস লিমিটেড 12,000, এস লিমিটেডের কাছে আর 8,000। এটাকে যদি আমরা ছোট করি, 4,000 দিয়ে ভাগ দিয়ে 12,000কে 4,000 দিয়ে ভাগ করলে 3, আর 8,000কে 4,000 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 12,000 = 8,000কে ছোট করলে 3:2 হয়। পরবর্তী আমরা ওয়ার্কিংটা দেখব। পরবর্তী ওয়ার্কিং টু কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন করার আগে আমি বেসিক ক্লাসের একটু কথা বলি। এখানে প্রশ্নে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স যেগুলো আছে সেগুলো যদি একই হয়, অর্থাৎ দুইটাই যদি ক্রেডিট হয় তাহলে একটা থেকে বিয়োগ হবে, অথবা দুইটাই যদি ডেবিট হয় একটা থেকে বিয়োগ হবে। কিন্তু যদি বিপরীতমুখী হয়, একটা ডেবিট ব্যালেন্স একটা ক্রেডিট ব্যালেন্স, সেক্ষেত্রে যোগ হবে। এখন আমরা প্রশ্নের মধ্যে দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লাইবিলিটির সাইডে তোমরা দেখতে পারছো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের লাইবিলিটিস পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে বুঝতে হবে এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে এস লিমিটেডের এখানে একটু বলে রাখি, তুমি যতগুলো ওয়ার্কিং আমরা এখানে করব, ফার্স্টটা ওয়ার্কিং যে করব, ফার্স্টটা ওয়ার্কিংয়ের প্রত্যেকটা ওয়ার্কিংয়ে এস লিমিটেডের ঘর থেকে কিন্তু ইনফরমেশন আসবে বা টাকাগুলো বসবে। শুধুমাত্র এই ইনভেস্টমেন্ট যেটা, মানে এস লিমিটেড যেটা ইনভেস্ট করছে এস লিমিটেডে, সেটা ছাড়া বাকি সব টাকা এস লিমিটেডের ঘর থেকে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখবা, এটা আমরা বেসিক ক্লাসে বলছি। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা এস লিমিটেডেরটাই নিব 85,000। এটা ক্রেডিট ব্যালেন্স, কারণ লাইবিলিটিসের পাশে থাকলে ক্রেডিট ব্যালেন্স, বাট অ্যাসেটসের পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স থাকে সেটা কিন্তু ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা একটা দেখলাম ক্রেডিট ব্যালেন্স। এবার সমন্বয়ের মধ্যে আছে অন January 1, 2019 দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড এ ক্রেডিট ব্যালেন্স টাকা 40,000।
এখানেও ক্রেডিট ব্যালেন্স, তাহলে একই দিকে ব্যালেন্স শিটে যেটা সেটাও ক্রেডিট ব্যালেন্স, আবার সমন্বয়ে বলছে সেটাও ক্রেডিট ব্যালেন্স। তো দুইটাই যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে কিন্তু মাইনাস হয়। সেজন্য প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অন 31 ডিসেম্বর যেটা ব্যালেন্স শিটের মধ্যে আছে সেটা লিখলাম 85,000। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স অন জানুয়ারি 1 যেটা সমন্বয়ে আছে 40,000 সেটা লিখলাম। দুইটাই ক্রেডিট ব্যালেন্স হওয়াতে অর্থাৎ একই দিকে হওয়াতে মাইনাস করলাম, 85 থেকে 40 মাইনাস করলে 45,000, এটার নাম হবে প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এই প্রফিটের সাথে তারা যে ডিভিডেন্ড পরিশোধ করছে এই ডিভিডেন্ড সেটা কিন্তু যোগ করতে হবে। অ্যাট ডিভিডেন্ড তারা বলছে যে 2 লাখ ক্যাপিটালের 15%। আমরা যদি প্রশ্নে আবার দেখি এই লাইনটার সাথে অন্তর্ভুক্ত দেখো আউট অফ হুইচ, অর্থাৎ এই ক্রেডিট ব্যালেন্স যেটা আছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে ডিভিডেন্ড অফ 15% অন ক্যাপিটাল অফ টাকা 2 লাখ ওয়াজ পেড। তাহলে এই 2 লাখের 15% কত হয়? 2 লাখ গুণ 15% ক্যালকুলেটারে করলে 30,000। এটা আমরা অ্যাড করে দিব 45-এর সাথে 30 অ্যাড করলে 75,000। এটার নাম হবে টোটাল প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এই টোটাল প্রফিট যেটা বা এটাই কারেন্ট ইয়ার প্রফিট, এটার দুইটা, একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট বের করতে হবে আর একটা হলো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বের করতে হবে। তার আগে আমরা একটু জানি যে প্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে কি বুঝি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বলতে কি বুঝি। এস লিমিটেডকে গ্রহণের পূর্বে যে প্রফিট সেটা হবে প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর এস লিমিটেডকে গ্রহণের পরে যে প্রফিট সেটা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো সেটা নির্ধারণ করা হবে ক্রয়ের তারিখ দেখে। আমরা যদি প্রশ্নে দেখি তারা এই লাইনে বলছে এস লিমিটেড acquired 12,000 shares in এস লিমিটেড ফর 1,70,000 অন 1st এপ্রিল। খেয়াল করবা 1st এপ্রিল 2019, 1 এপ্রিল 2019। তাহলে 1 এপ্রিল 2019-এ তারা অ্যাকুইজিশন করছে। 1 এপ্রিলের আগে যে 3টা মাস ছিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের যে প্রফিট 75,000-এর ভিতরে, 75,000 তো টোটাল 12 মাসের, এই 75,000-এর ভিতরে যে অ্যাকুইজিশনের পূর্বে 3 মাসের প্রফিট সেটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট। সেটা কীভাবে বের করবো? দেয়ারফর প্রি অ্যাকুইজিশন প্রফিট এই 75,000 টাকাকে 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করলে 18,750। তাহলে বাকি যে 9 মাস অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে 9 মাস সেটা হলো অ্যাকুইজিশনের পরে, সেটা হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। ওই 75,000 12 মাসের প্রফিটকে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে 56,250 আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট পেয়ে গেলাম। এখন আমরা টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিটটাও করে নিব। টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে আমাদের অ্যাকুইজিশন প্রফিট যেটা, ফ্রি অ্যাকুইজিশন প্রফিট যেটা 18,750 আছে, সেটার সাথে জানুয়ারি মাসের যেটা ক্রেডিট ব্যালেন্স প্রফিটের 40,000, জানুয়ারি মাস তো অ্যাকুইজিশনের পূর্বে, তার মানে এটাও প্রি অ্যাকুইজিশন প্রফিটে 40,000। আর যেটা আমরা আনুপাতিক কারে করছি সেটার সাথে আমাদের জানুয়ারির যে প্রফিট, কারণ এস লিমিটেড তো অ্যাকুইজিশন করছে এপ্রিল থেকে, জানুয়ারির প্রফিটটাও প্রি অ্যাকুইজিশন, সেই জন্য টোটাল প্রি অ্যাকুইজিশন প্রফিট হবে 18,750 প্লাস জানুয়ারির প্রফিট 40,000, মোট 58,750। এরপরে আমরা 3 নাম্বার যে ওয়ার্কিং ক্যালকুলেশন অফ গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ, এখানে একটু খেয়াল করবা যে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ যে কোনো একটা বের হবে। আমরা এস লিমিটেড যে ইনভেস্টটা করবে এস লিমিটেডের মধ্যে, সেটা যদি তার নেট মূল্যের চাইতে বেশি হয় ইনভেস্টটা, তাহলে পার্থক্যটা গুডউইল হবে। আর যদি নেট ইনভেস্টমেন্ট, নেট ওট যেটা বা নেট মূল্য যেটা সেটা বড় হয় আর ইনভেস্টমেন্টটা ছোটো হয়, তাহলে পার্থক্যটা ক্যাপিটাল রিজার্ভ হবে। তো আসা যাক আমরা একটু বুঝাই। প্রথমে একটু বলে রাখি, একমাত্র এই ক্যালকুলেশনটাতে বা এই ওয়ার্কিংটাতে এস লিমিটেড থেকে একটা ইনফরমেশন, একটা তথ্য আসবে, সেটা হলো যে ইনভেস্টমেন্টটা করছে। আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি, দেখো ইনভেস্টমেন্ট 1,70,000, উপরেও লেখা আছে এস লিমিটেডের 12,000 শেয়ার নিয়েছিল 1,70,000 টাকা দিয়ে। এই ইনভেস্টমেন্টটা একমাত্র এস লিমিটেড থেকে আসবে, আর কোনো তথ্য ওয়ার্কিংয়ে এস লিমিটেডের আসবে না। তাহলে এস লিমিটেড থেকে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড নিলাম 1,70,000। এখন আমরা ওই এস লিমিটেডের নেট ওট বা নেট মূল্যটা বের করব। সেটা কীভাবে বের করে? সেটা হলো এস লিমিটেডের শেয়ার ক্যাপিটালের সাথে জেনারেল রিজার্ভ থাকলে সেটা যোগ করব এবং টোটাল ফ্রি অ্যাকুইজিশন প্রফিট যোগ করব। যোগ করে সেখান থেকে মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করে দিলে নেট ওটটা পাবো। তাহলে আমরা শেয়ার ক্যাপিটাল, আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, শেয়ার ক্যাপিটাল আছে কত? এস লিমিটেডের 2 লাখ, জেনারেল রিজার্ভ আছে কত? 1,50,000, ঠিক আছে। এবং তার যে টোটাল ফ্রি অ্যাকুইজিশন প্রফিট সেটা
58,750, এই তিনোটা যোগ করলে 4,08,750। সেখান থেকে মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করব, মানে মাইনরিটির যে অংশ। তো মাইনরিটির অংশ আমরা কীভাবে বের করব? আমরা কিছুক্ষণ আগে ডিগ্রি অফ কন্ট্রোলে দেখো 3:2, এই 3:2, 3 হলো এসের আর 2 হলো এসের, এসের অংশটা। তাহলে এসের 3 আর 2 এর যোগফল 5, তার মানে 5/2। 4,08,750কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে এসের মাইনরিটি অংশটা পেয়ে গেলাম 1,63,500। সেটা যদি মাইনাস করে দিই 4,08,750 থেকে, তাহলে নেট ওর্থ পেয়ে যাব 2,45,250। অর্থাৎ এস লিমিটেডের নেট ওর্থ হলো, নিট মূল্য হলো 2,45,250। বাট এস লিমিটেড ইনভেস্ট করছে 1,70,000 টাকা। তার মানে এখানে নেট ওর্থ বড়, ইনভেস্টমেন্ট ছোট, পার্থক্য ক্যাপিটাল রিজার্ভ হবে। আর যদি নেট ওর্থ ছোট, ইনভেস্টমেন্ট বড় হয়, পার্থক্য কিন্তু গুডউইল হবে। তাহলে আমরা ক্যাপিটাল রিজার্ভটাও বের করলাম। এরপরে 4 নাম্বার ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ টোটাল মাইনরিটি ইন্টারেস্ট। এটা কীভাবে বের করব? এটা হলো ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে মাইনরিটি ইন্টারেস্ট বের করছি, আমি যদি দেখাই, দেখো এই যে মাইনরিটি ইন্টারেস্ট বের করছি 1,63,500, এটাই হলো ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট। এটার সাথে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, যেটা মাইনরিটির অংশ, সেটা যোগ করব, এবং ডিভিডেন্ডও মাইনরিটির অংশ, সেটা মাইনাস করব, আর সার্ভিস চার্জ মাইনরিটির অংশ মাইনাস করে দিলে টোটাল মাইনরিটি ইন্টারেস্ট পাবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ইন্টারেস্ট এট দ্য ডেট 1,63,500, যেটা কিছুক্ষণ আগে আমরা বের করছি ওয়ার্কিং 3 এর মধ্যে 1,63,500। তার সাথে অ্যাড করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের টোটাল টাকা কত? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যদি দেখি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হলো 56,250। এখানে এস লিমিটেড এবং এস লিমিটেড 2 জায়গায় আছে। তাহলে আমি যদি মাইনরিটির অংশটা বের করি, এস লিমিটেডের অংশটা বের করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? 56,250কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের ডিগ্রি অফ কন্ট্রোলের যে রেশিও 3:2 ছিল। তাহলে 3, 2 এর যোগফল 5 আর 2 যদি হয়, সেটা এস লিমিটেডের অংশ পেয়ে যাব। এস লিমিটেডের অংশটাই এখানে আমরা যোগ করব। 56,250কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 22,500 টাকা এসে এস লিমিটেডের পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এটা যোগ করলে 1,86,000। সেখান থেকে লেস করব আবার এস লিমিটেডের ডিভিডেন্ড। দেখো আমরা কিছুক্ষণ আগে ডিভিডেন্ড বের করছিলাম 30,000, এই যে ডিভিডেন্ড করছিলাম 2,15% 30,000। এই 30,000-এর মধ্যে এস লিমিটেডের আছে 5/3 এবং এস লিমিটেডের আছে 5/2। এই 30,000-এর 5/2 এস লিমিটেডের অংশ যেটা, সেটা লেস করে দেব। তাহলে 30,000-এর 5/2 হলে 12,000। 1,86,000 থেকে 12 মাইনাস করলে 1,74,000। সেখান থেকে সার্ভিস চার্জ, যেটা প্রশ্নের মধ্যে বলছে 1 মাসে 500 টাকা করে, এস লিমিটেড কী পাবে? সার্ভিস চার্জ পাবে। তাহলে আমাদের অ্যাকুইজিশনের তারিখ যদি 1 এপ্রিল হয়, এপ্রিল থেকে 31 ডিসেম্বর কয় মাস হবে? 9 মাস। সেই জন্য 500কে 9 দিয়ে গুণ করব, 4500 পাবো। সেটার থেকে এস লিমিটেডের অংশ 5/2, ওই যে 3:2 বারবার ডিগ্রি অফ কন্ট্রোলের অনুপাত দিয়ে 3, 2 এর যোগফল 5, 2 দিয়ে গুণ করলে এস লিমিটেডের সার্ভিস চার্জ 1800 মাইনাস করে দিলে 1,72,200 টাকা, যেটা সেটাই হবে টোটাল মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে আমরা টোটাল মাইনরিটি ইন্টারেস্টটা কীভাবে বের করছি সেটা একটু দেখবা, বেসিক ক্লাসও আমরা আলোচনা করছি। এরপরে ফার্স্ট নাম্বার যে ওয়ার্কিং, একদম লাস্ট ওয়ার্কিং, যেটা আনরিয়ালাইজ প্রফিট। আনরিয়ালাইজ প্রফিট আমরা কোথায় পাই? অবিকৃত পণ্যের ভিতরে যে মুনাফা আছে। আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি, খেয়াল করো, এই জায়গায় বলছে দ্য এন্টায়ার ক্লোজিং স্টক অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস গুডস সাপ্লাইড বাই এস লিমিটেড অ্যাট দ্য রেট অফ 20% প্রফিট অন কস্ট। অর্থাৎ এস লিমিটেডের যে ক্লোজিং স্টক, এই যে স্টকের মধ্যে এস লিমিটেডের করে যে 40,000, এই 40,000টা প্রতিনিধিত্ব করে যে এস লিমিটেডের যে পণ্যগুলো প্রেরণ করছে সেগুলাই, এবং সেগুলা উনি 20% প্রফিট অন কস্টের উপরে প্রফিট যোগ করে পাঠাইছে। তাহলে এই অবিকৃত পণ্যের প্রফিটটাই হলো আসলে আনরিয়ালাইজ প্রফিট। সেটা কীভাবে বের করবো? সেটা 40,000 যেটা ক্লোজিং স্টক আছে, যেহেতু 20% বলছে, 120 দিয়ে ভাগ করে 20 দিয়ে গুণ। যদি 25% বলে, 125 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ। তাহলে আনরিয়ালাইজ প্রফিট 6,667। ওয়ার্কিং যখন করা হয়ে গেছে, এখন আমাদের ব্যালেন্স শিটটা একদম সিম্পল। কীভাবে? মাথায় রাখবা, এই ওয়ার্কিংয়ের মধ্যে যে সমস্ত টাকার অ্যামাউন্টগুলো আসছে সেগুলো ব্যালেন্স শিটে আসবে না, বাকি ব্যালেন্স শিটের যে ইনফরমেশনগুলো আছে সবগুলোই এখানে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা প্রশ্নের ভিতরে একটু দেখি। দেখো এখানে যে ব্যালেন্স শিটটা আছে, সেখানে শেয়ার ক্যাপিটাল
এস লিমিটেডটা আসবে, এস লিমিটেডটা আসবে না, কারণ এস লিমিটেডটা আমাদের ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে। জেনারেল রিজার্ভ, এস লিমিটেড আসবে, এস লিমিটেড আসবে না, কারণ জেনারেল রিজার্ভ অলরেডি ব্যবহার হয়েছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একই, সেটারও তোমার এস লিমিটেড আসবে, এস লিমিটেড আসবে না, কারণ এটা আমরা ওয়ার্কিংয়ে ব্যবহার করছি। সান্ড্রি ক্রেডিটার্স দোনোটা আসবে, বিলস পেবল দোনোটা আসবে। একইভাবে সম্পদের দিকে গুডউইল দোনোজনের আসবে, দোনো কোম্পানির আসবে, এস লিমিটেড এস লিমিটেড। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দোনো কোম্পানির আসবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দোনো কোম্পানির আসবে, স্টক দোনো কোম্পানির আসবে, বুক ডেফটস দোনো কোম্পানির আসবে। ইনভেস্টমেন্ট আসবে না, কারণ এটা আমরা ওয়ার্কিংয়ে ব্যবহার করছি। বিলস রিসিভেবল এবং ক্যাশ এট ব্যাংক দোনো কোম্পানির আসবে। বাকিগুলো আমরা সমন্বয় থেকে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা ব্যালেন্স শিটটাতে যাই। ব্যালেন্স শিটে প্রথমে শেয়ার ক্যাপিটাল লিখলাম, শুধুমাত্র এস লিমিটেডের টাকা 10 লাখ। এস লিমিটেডটা আনি নেই, কারণ এটা ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে শেয়ার ক্যাপিটাল। জেনারেল রিজার্ভ এস লিমিটেডেরটা আসবে 4,20,000, এস লিমিটেডটা আসবে না, কারণ এস লিমিটেডের জেনারেল রিজার্ভ ওয়ার্কিংয়ে ব্যবহার হয়েছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শুধুমাত্র এস লিমিটেডের আসবে 2,60,000। দেখো, এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে আমরা পরবর্তী পেজে যাচ্ছি, কী কী জিনিস যোগ হয়, কী কী জিনিস বিয়োগ হয়, সেটা একটু খেয়াল করি। আমরা পরবর্তী পেজে আসলাম। এই প্রফিট অ্যান্ড লসের সাথে অ্যাড করতে হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, যেটা এই পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের এস লিমিটেডের অংশ। তাহলে আমরা প্রশ্নের ভিতরে যদি দেখি যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আমরা কি কি পাইছিলাম, প্রশ্নের মধ্যে দেখতেছি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 56,250 টাকা ছিল। এই 56,250-এর মধ্যে এস লিমিটেডেরও আছে, এস লিমিটেডেরও আছে। তাহলে আমার এখানে এস লিমিটেডের অংশটা লাগবে। এস লিমিটেড হলো 3 আর 2 হলো এস লিমিটেড, মানে 3-2 এর যোগফল কত? অনুপাত 5। 5 ভাগের 3 মানে এস লিমিটেডের অংশ 56,250, 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 33,750, সেটা যোগ করলাম 2,93,750। তার সাথে লেস করতে হবে আনরিয়ালাইজ প্রফিট। আমরা ওয়ার্কিং 5-এ আনরিয়ালাইজ প্রফিট বের করছি 6,667, সেটা মাইনাস করে দিলে 2,87,083। তার থেকে লেস করব ডিভিডেন্ড, যেটা সেটা এস লিমিটেডের অংশ। আমরা ডিভিডেন্ড বের করছিলাম 2 লাখের 15% 30,000, সেটার 5 ভাগের 3, যেহেতু এস লিমিটেডের অংশ 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ হবে 18,000। আমরা কিন্তু এস লিমিটেডের অংশটা কিন্তু অলরেডি ওয়ার্কিংয়ে বের করছি 12,000, সেই জন্য এস লিমিটেডের অংশটা 18,000, এখানে লেস করে দিব 2,69,083। তার সাথে অ্যাড করব সার্ভিস চার্জ, যেটা এস লিমিটেডকে সেবা দিয়েছিল, এস লিমিটেড থেকে পাবে, সে এস লিমিটেডের অংশটা এখানে যোগ হবে। 4,500 টাকা সার্ভিস চার্জ হয়েছিল, এক মাসে 900 টাকা করে, 5 নং 4500, সো 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ, এস লিমিটেড থেকে অংশটাই এখানে যোগ হবে, কিন্তু এই জায়গায় খেয়াল রাখবা। তো 1800 যোগ করলে 2,70,883 টাকা। এরপরে সান্ড্রি ক্রেডিটর্স এস লিমিটেড দোনোটা যোগ করব, কারণ এগুলো ওয়ার্কিং আসে নাই। বিলস পেবল এস লিমিটেডের দোনোটা যোগ করব। যোগ করার পরে এখানে একটা সেট আপ আছে, সেই সেট আপটা মাইনাস করতে হবে। আমরা যদি প্রশ্নে দেখি কি করতে বলছিল, দেখো, বিলস পেবল অফ এস লিমিটেড রিপ্রেজেন্টস বিলস ইস্যুড ইন ফেভার অফ এস লিমিটেড, হুইচ দ্য কোম্পানি স্টিল হেল্ড টাকা 40,000 অফ দ্য বিলস অ্যাকসেপ্টেড বাই এস লিমিটেড। অর্থাৎ এস লিমিটেডের যে প্রদেয় বিলগুলো সেগুলো প্রতিনিধিত্ব করে এস লিমিটেডের প্রাপ্য বিলের সাথে, এবং সেটার পরিমাণ হলো 40,000। এ ধরনের যখন থাকবে তখন সেটা উভয় দিকে সেট আপ করে নিতে হবে, অর্থাৎ উভয় দিকে লাইবিলিটিসের দিকে বিলস পেবলের সাথে লেস করতে হবে সেট আপ নামে। ঠিক একইভাবে অ্যাসেটসের দিকেও আমরা যখন অ্যাসেটস করব তখন বিলস রিসিভেবলের সাথেও সেট আপ করে নেব, লেস করে নেব। তো 1,40,000 থেকে 40 গেলে 1 লাখ টাকা। এরপরে দায়ের দিকে যে জিনিসগুলো আছে সেটা হলো টোটাল মাইনরিটি ইন্টারেস্ট, যেটা আমরা ওয়ার্কিং 4-এ বের করছি 1,72,200। তারপরে হলো ক্যাপিটাল রিজার্ভ 75,250, এটা ওয়ার্কিং 3-তে বের করছি। এগুলো লেখার পরে এখন আমরা যোগ করব একদম প্রথম থেকে, অর্থাৎ লাইবিলিটির সাইডের একদম শেয়ার ক্যাপিটাল থেকে। এই যে 10 লাখ, 4,20,000, তারপরে তোমার 2,70,883, 2,82,000, 1 লাখ, 1,72,200, 75,250 যোগ করলে মোট 23,20,333। এখন যাবো আমরা অ্যাসেটসের দিকে। অ্যাসেটসের প্রশ্নে গোডউইল দুই কোম্পানির আছে, দুইটাই লিখবো, এস লিমিটেড 3,70,000 যোগ করে 3,70,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্রশ্নের ভিতরে, এগুলো কিন্তু আমরা সব প্রশ্ন থেকে নিচ্ছি। দেখো, এই যে গোডউইল 3,70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4 লাখ এবং 1 লাখ, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 5 লাখ 1 লাখ, এগুলো সব আমরা স্টক, এগুলো সব প্রশ্ন থেকে নিচ্ছি।
মানে পূর্বের যে ব্যালেন্স শিট, প্রশ্নের ভিতরে যে ব্যালেন্স শিট থাকে। তো গুডউইল নিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংও নিলাম। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4 লাখ একে 5 লাখ। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে প্লান্ট অ্যান্ড মেশিনারি এস লিমিটেড 5 লাখ, এস লিমিটেড 1 লাখ 6 লাখ। স্টকের ক্ষেত্রে স্টক এস লিমিটেড এস 2 লাখ, এস লিমিটেড 4 লাখ 2 লাখ 40। সেখান থেকে আনরিয়ালাইজ প্রফিট যেটা বের করছিলাম, স্টকের ভিতরে যে আনরিয়ালাইজ প্রফিট সেটা মাইনাস করতে হয়। 2,33,333 মাইনাস করলাম। এরপরে বুক ডেটস মানে দেনাদার, এস লিমিটেড প্রশ্ন থেকে দেখে লিখে দিব 4,35,000, অর্থাৎ প্রশ্নে যেভাবে আসে সেভাবে। বিলস রিসিভেবলের ক্ষেত্রেও প্রশ্নে এস লিমিটেডের 50,000, এস লিমিটেড 30,000, মোট 80,000। এইখানে একটা সমন্বয় ছিল যে এস লিমিটেডের যেগুলো প্রদেয় বিল, এস লিমিটেডের জন্য সেগুলো প্রাপ্য বিল প্রতিনিধিত্ব করে বলছিল, এবং সেটার অ্যামাউন্ট বলছিল 40,000। সেটাই আমরা এখানে বাম পাশে আমরা লাইবিলিটি সাইডেও সেট আপ করছি। ঠিক একইভাবে বিলস রিসিভেবলেও সেটা সেট আপ করে দিতে হবে। তো 80,000 থেকে 40,000 করে 48,000। ক্যাশ এস লিমিটেডের 80,000 এবং এস লিমিটেডের 62,000, মোট 1,42,000। এবার সব অ্যাসেটস যোগ করলে একদম প্রথম থেকে আমরা যদি অ্যাসেটসগুলো যোগ করি, এই যে গুডউইলে 3,70,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের 5 লাখ, তারপরে প্লান্ট অ্যান্ড মেশিনারির 6 লাখ, স্টকের আনরিয়ালাইজ প্রফিট বাদ দেওয়ার পরে 2,33,333, বুক ডেটসের 4,35,000, বিলস রিসিভেবলের 40,000 এবং ক্যাশের 1,42,000 সব যোগ করলে 23,20,333 টাকা মিলে যাবে, অর্থাৎ লাইবিলিটির সাইড এবং অ্যাসেট সাইড যোগফল মিলে যাবে। তো বেসিক ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবা, কারণ বেসিক ক্লাসে তুমি যদি বুঝতে না পারো অঙ্ক বুঝতে একটু সমস্যা হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।